শুভ সন্ধ্যা ফ্রেন্ডস, একটু কথা বলবো, একটু সামান্য কথা বলবো। Hope I am audible and visible. Hope I am audible and visible. If less audible, please use the earphone. আজ 21শে অক্টোবর, the day of proclamation of provisional government of Azad Hind in Singapore by Netaji in 1943, 21st October, about 78 years back. এটাকে স্মরণ করা, আমরা প্রতি বছরই অনেকে স্মরণ করি। তো কালী পুজোর দিন শনিবার 1943, 21শে অক্টোবর নেতাজি আজাদ হিন্দ সরকার প্রভিশনাল গভর্নমেন্ট ডিক্লারেশন করেছিলেন এবং ব্রিটিশ এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এটাকে বলেছি আমি। গতকাল ছিল কালী পুজোর দিন, তিথি অনুযায়ী করলে এটা গতকালই আমাদের সেলিব্রেট করার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু ব্রিটিশ ক্যালেন্ডার আমরা আনফর্চুনেটলি ফলো করি, আমরা সেই 21শে অক্টোবরটাই ফলো করি, ডেটটা ফলো করি। যাই হোক, এগুলো নিয়ে কথা বলেছি আমি। গতকাল একটা বইয়ের উদ্বোধনে গিয়েছিলাম। বইটা ছিল অন বিদ্যাসাগর। বাংলার রেনেসাঁর সময়ে যে মানুষ সম্বন্ধে সুভাষচন্দ্র ভূয়সী প্রশংসা করেছেন, তার নাম, যিনি বিদেশ সম্বন্ধে পড়াশোনা করেন, তিনি হচ্ছেন সুভাষচন্দ্র। তার ইন্ডিয়ান পিলগ্রিমে ভারতবর্ষের আর কোনো জাতীয় নেতা বিদ্যাসাগর সম্বন্ধে এই প্রশংসা করেননি। আগে আলোচনা করেছি। এবং সেই বইটা উদ্বোধন করতে গিয়ে, আমি ইউজুয়ালি বই উদ্বোধন করতে যাই না, কারণ ইউজুয়ালি বিভিন্ন বইগুলো হয় কপি অ্যান্ড পেস্ট, অন্য লোকের লেখাকে কপি করে নিজের নামে চালায়। এবং এত ডিসঅনেস্ট অথাররা যে বই থেকে এটা কোট করা হচ্ছে তার সেই যে রেফারেন্সটা দেওয়া, সেটাকে শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করা যে আমি এই সোর্স থেকে পেয়েছি, এই অভ্যাসটা চলে গেছে। so much dishonest today's authors are, কপি পেস্ট করে ওরা। কিন্তু এই যে অথার অনেস্ট, 25 ইয়ার্সের বেশি বছর ধরে বিদ্যাসাগর দেশ বিদেশ থেকে ডকুমেন্টসগুলো কালেক্ট করেছেন, তারপরে বইটা লিখেছেন তথ্য দিয়ে বিশ্লেষণ করে। তাই এই বইটা আমি উদ্বোধন করতে গিয়েছিলাম। এইটা করতে গিয়ে একটা কথা বলেছিলাম, এই কথাগুলো যে ভারতবর্ষের আজকে বিশেষ করে বেঙ্গলে বাংলার বুদ্ধিজীবীরা যে পরিমাণে ডিসঅনেস্ট হয়েছে, ইমমরাল হয়েছে, কাপুরুষ হয়েছে, রুলিং পার্টির তোষামুদে হয়েছে গত 30-40 ইয়ার্স ধরে, এটা ভারতবর্ষে কথাও হয়নি। এত নোংরা বুদ্ধিজীবী, এত ব্যাকবোনলেস বুদ্ধিজীবী, ইমমরাল ধান্দাবাজ বুদ্ধিজীবী ভারতবর্ষের আর কোনো প্রভিন্সে নেই। এটা গতকালের কথা। খুব কম মানুষ আছে যারা অনেস্টলি তথ্যগুলোকে কম্পাইল করে সোর্স অফ দি মেটেরিয়ালকে রিফার করে বই লেখে। এই সততা না থাকলে ভালো লেখক হওয়া যায় না, প্রবন্ধকার বা সিরিয়াস বই লেখা যায় না। আজকের এক্সপিরিয়েন্সটা বলি আমি। আজকে ন্যাচারালি গত প্রায় 30-40 ইয়ার্সের একটা প্র্যাকটিসই হচ্ছে যে 21শে অক্টোবর 3টে জায়গায় মালা দেওয়া আমার দলবল নিয়ে। একটা হচ্ছে আইএনএ মেমোরিয়াল ইন রেড রোড, তারই সামনে টুয়ার্ডস দ্য গভর্নর হাউস অন রেড রোড নেতাজি মূর্তি।
এবং সময় করে ওই আরেকটু এগিয়ে গভর্নর হাউসের পূর্ব দিকে পার্কের কোণে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকা রাসবিহারী স্ট্যাচু, এটা প্র্যাকটিস দলবল নিয়ে। আর গত প্রায় 7 বছর যখন আমি রিটায়ার করে গেছি কর্মক্ষেত্র থেকে, আমি প্র্যাকটিক্যালি মেদিনীপুরবাসী হয়ে গেছি, পশ্চিম মেদিনীপুরবাসী, জঙ্গলমহলের অধিবাসী আমি। তবুও গত বছর পর্যন্ত আমি রেগুলার এখান থেকে গিয়েছি, এই জায়গাগুলোকে ছোট অনুষ্ঠান এবং ফুলের মালা দিয়ে গেছি। আজকের অভিজ্ঞতাটা আমার খুব দুঃখের। আমি যেহেতু এই সপ্তাহের আমাদের প্রোগ্রাম অর্গানাইজ ছিল ইন শ্যামবাজার, যেটা আমি আগে উল্লেখ করেছি গতকাল এবং গত আগের দিনের অনুষ্ঠানে আমি আমার ফেসবুকে, আমার মাই কনসেন্ট্রেশন ওয়াজ টুয়ার্ডস শ্যামবাজার। আমি যখন আর আজকে আমি ভুলেও গেছিলাম যে এক্সট্রা ফুলের মালা আমি তুলে নেব, তুলে নিয়ে এগোবো, আমি সেটাও মিস করেছি, আমার দুর্ভাগ্য যেটা হচ্ছে আমি রাস্তায় কোথাও 21শে অক্টোবর পালনের সকালে যখন যাচ্ছি আমি 8টা থেকে 9টা 10টা 10:30 পর্যন্ত আমি কোথাও কোনো অনুষ্ঠান দেখিনি। এটা আমার খুব এটা খুব দুর্ভাগ্য। বাঙালির কাছে এটা আশা করাটা আশা করেছিলাম, এই আশা করাটাও বোধহয় ভুল ছিল আমার, আমি দেখিনি। এবার যখন রেড রোড থেকে যখন সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে ক্রস করে আমাদের ইস্টার্ন কমান্ডের ফোর্ট উইলিয়াম ক্রস করে এগোচ্ছি, এখন নাম পাল্টে গেছে ফোর্ট উইলিয়ামের, যখন ক্রস করেছি তখন প্রথমেই আমার ডান দিকে পড়লো আইএনএ মনুমেন্টটা। দেখলাম আইএনএ মনুমেন্টে শুধু একটি পলিটিক্যাল পার্টি ফরাল ব্লকের কতগুলো ফ্ল্যাগ উঠছে এবং কিছু ফুল দেওয়া আছে। বুঝলাম একমাত্র ফরাল ব্লকই ওইখানে সকালে গিয়েছিল 10:30টার আগে। ওরা ওদের যা সীমিত ক্ষমতার মধ্যে ফ্ল্যাগ, ওদের পার্টির ফ্ল্যাগ এবং ফুল দিয়েছে। অথচ জাস্ট উল্টো দিকে, জাস্ট একদম সামনে একটা পুলিশ মনুমেন্ট আছে, পুলিশ মেমোরিয়াল, বেঙ্গল পুলিশ মেমোরিয়াল, সেইখানে প্রভূত ফুল দেওয়া হয়েছে, সাজানো হয়েছে। ওই 21শে অক্টোবরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা পুলিশ মেমোরিয়ালে ওরা ওইখানে করেছে কিছুদিন আগে, সেখানে মালা দেয় এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকেই এটাকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। কিন্তু বহু বছর ধরে দেখছি এইটা পালন করতে গিয়ে এই একই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কেন যে আইএনএর মনুমেন্টে ফুল দেয় না বা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে না, এটা আমার কাছে বিস্ময়ের। এইটা হচ্ছে, এরা আমাদের পশ্চিমবঙ্গ সরকার এত নির্লজ্জ, এত ইমোরাল, এত মেকানিক্যাল, এদেরকে কি বলে দিতে হবে যে পুলিশ মেমোরিয়ালটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইতিহাসের দিক থেকে আইএনএ মেমোরিয়ালটা? এই বিবেকটুকু এদের নেই, এরা তো নির্লজ্জ হয়েছে। কারণ পুলিশকে সন্তুষ্ট রাখতে হবে, রুলিং পার্টির লোকেদের তাদের আত্মরক্ষার জন্যে, তাদের নোংরামি থেকে নিজেদের বাঁচবার জন্য একটাই তো পথ, পুলিশের সাহায্য নেওয়া, পুলিশকে সন্তুষ্ট রাখতে হবে। এবং আইএনএ মেমোরিয়ালের কোনো গুরুত্ব তাদের কাছে নেই, পুলিশ মেমোরিয়ালের গুরুত্ব তাদের কাছে, পুলিশকে সন্তুষ্ট রাখতে হবে, পুলিশ মেমোরিয়াল মালা দেওয়া। কি নির্লজ্জ এরা, পুলিশ মেমোরিয়ালে মালা দিয়েছে, জাস্ট সামনে ফেস টু ফেস আইএনএ মেমোরিয়াল, সেখানে কোনো মালা নেই। বহুদিন যাবৎ দেখছি এই বিহেভিয়ার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আজ তারই পেছনে আরেকটু এগিয়ে গেলে টুয়ার্ডস দ্য গভর্নর হাউস, নেতাজির সেই দণ্ডায়মান মূর্তি দিল্লি চলো মোড়ে, সেখানে দেখলাম ওই ফরাল ব্লকের কিছু ফ্ল্যাগ উঠছে, কিছু মালা দিয়েছে। আমি জানি না এখানে এই মালাটা কে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়েছে, কিন্তু মনে হলো না। এই যে সরকারি তরফ থেকে এই যে অনীহা, এই যে কোল্ড অ্যাটিটিউড, এটা তো অশ্রদ্ধার সমান। আর আমার বুদ্ধিজীবী ভাইদের, পশ্চিমবাংলার বুদ্ধিজীবীরা বলে পলিটিক্যালি সচেতন, তো পশ্চিমবাংলায় এত পলিটিক্যাল সংগঠন আছে, এত এনজিও আছে, তারা নাকি দেশপ্রেমিক।
তারা নাকি সমাজ সেবা দেশের সেবা করতে চায়। কারো কিছু কারো কিছু বিবেকে লাগলো না। আরেকটা জায়গা, তারই পরে এগিয়ে গেলাম আমি আরেকটু সামনে, টুয়ার্ডস দ্য গভর্নর হাউসের জাস্ট অপোজিটে, গভর্নর হাউসের ইস্ট গেটের অপোজিটে, যেখানে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছেন রাসবিহারী স্ট্যাচু, সেখানে মালা পড়েনি, একটা ফুল পড়েনি। এবং আমার লাস্ট 40 ইয়ার্সের হিস্ট্রিতে এই প্রথম আমি ওখানে মালা দিতে পারিনি, সম্ভব হয়নি, মালা দিতে পারিনি। ওখানে চট করে গাড়ি দাঁড় করিয়ে মালা দিতে যাওয়াটা, এটা অ্যাডজাস্ট করতে পারিনি আমি, এটা আমার খুব দুঃখ। এবং কারণ আমাকে শ্যামবাজারের মোড়ে পৌঁছতে হবে একটা সময়ের মধ্যে। শ্যামবাজারের আমার প্রসেশনটা শুরু করার কথা ছিল দেশবন্ধু পার্ক থেকে, এবং এটা খুব খুব ভালো যোগাযোগ যে দেশবন্ধু পার্ক থেকে, দেশবন্ধু নেতাজির রাজনৈতিক গুরু, সেই পার্ক থেকে প্রসেশন শুরু হয়েছে। এবং আমরা সেখানে যখন পৌঁছলাম, এবং গতকাল আমরা ভয় পেয়েছিলাম যে গতকাল কালী পুজো, সারা রাত্রি সবাই কালী পুজো করেছে, হয়তো আসতে পারে, কিছু লোক এসেছে, প্রসেশন শুরু করেছি আমরা দেশবন্ধুর স্ট্যাচুতে, আমরা মালা দিয়ে প্রসেশন শুরু করেছি। সেইখান থেকে আমরা গিয়েছি আমরা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে, ওখানে আমরা মালা দিয়েছি, একটু কথা বলেছি। আর ওখানে যেটা বলেছি, যে কথাটা একটু বলে রাখি, ওখানে একটাই কথা বলেছি ছোট করে, যে দক্ষিণ এশিয়ার শান্তি ফিরে আসবে না যদি না নেতাজির স্বপ্ন সাধনা সার্থক হয়। নেতাজির স্বপ্ন ছিল অখণ্ড ভারতের পূর্ণ স্বাধীনতা। এই যে ওরা চক্রান্ত করেছে, নেতাজির ভয়ে ওরা ব্রিটিশ দেশ থেকে গেছে, আর নিজেরা কিছু স্বার্থান্বেষী পলিটিক্যাল পার্টি নিজেদের স্বার্থে ব্রিটিশের সঙ্গে কম্প্রোমাইজ করে দেশটাকে ভাগ করেছে, ভাগ বাটোয়ারা করে লুটপাট করার জন্য। এই ভাগ বাটোয়ারাটাকে না সরাতে পারলে, এই ভাঙনটাকে না সরিয়ে অখণ্ড ভারত না তৈরি করতে পারলে, একটা নতুন ভৌগোলিক রাজনৈতিক একটা পরিকাঠামো না তৈরি করতে পারলে, দক্ষিণ এশিয়া, যেখানে বাংলাদেশ থাকবে না, পাকিস্তান থাকবে না, বা অনেক বেশি দুর্বল হবে, অনেক বেশি ভাঙাচোরা হবে ওদের। এই ছাড়া দক্ষিণ এশিয়ার মানুষের কোনো শান্তি নেই। সেখান থেকে আমরা মিছিল করে গেলাম বাগবাজারে। বাগবাজার খুব পুরনো লাইব্রেরি, খুব পুরনো ঐতিহাসিক লাইব্রেরি, কিন্তু আমাদের হিস্ট্রি হেরিটেজের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি খুবই কম, খুব পুয়ারলি মেনটেন্ড। এবং সেখানে প্রোগ্রামের অনেকেই বক্তা ছিলেন। আমি একটা জিনিস বললাম ওখানে, সেটা হচ্ছে ছোট করে, যেটা হচ্ছে যে এই যে ভারতবর্ষের দুদিকে, ডাইনে বামে উত্তরে সর্বত্র, ইভিন ভারত মহাসাগরে, এই বঙ্গোপসাগরে, এই যে যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে, এই যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, কারণ দুটো সেটস অফ পাওয়ার্স ইজ ফাইটিং উইথ ইচ আদার। একটা গ্রুপ হচ্ছে, এই যে বিশাল ভারতবর্ষ একদিন ছিল, ভারতবর্ষ হচ্ছে সিভিলাইজেশনাল কান্ট্রি, ইট ইজ এ সিভিলাইজেশনাল এন্টিটি। ভারতবর্ষ কোনো ধর্মীয় দেশ নয়। ভারতবর্ষ ইজ নট, ইজ এ প্রোডাক্ট অফ এ সিভিলাইজেশন, সভ্যতার সৃষ্টি। পৃথিবীর একমাত্র সিভিলাইজেশনাল কান্ট্রি বেঁচে আছে এখন, উইথ দ্য সিভিলাইজেশন অলমোস্ট ইনট্যাক্ট ইন কন্টিনিউটি, লিভিং ইন কন্টিনিউটি, সেটা হচ্ছে ভারতবর্ষ। আর পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সভ্যতাগুলো হয়েছিল, সেগুলোর ভয়ঙ্কর পরিবর্তন ঘটেছে বা মৃত্যু হয়েছে একমাত্র ভারতবর্ষ। সেই ভারতবর্ষের পরিধি একসময় ছিল, যেটা একদম পশ্চিমে ভূমধ্য সাগর থেকে এদিকে পূর্বে প্রশান্ত মহাসাগর পর্যন্ত, আপ টু সিঙ্গাপুরম, আপ টু ইন্দোনেশিয়া পর্যন্ত, এই যে বিশাল ভূখণ্ড ভাঙতে ভাঙতে টুকরো হয়েছে। অনেক কিছু ভাঙন হয়েছে, ফিজিক্যালি, পলিটিক্যালি, এবং অন রিলিজিয়াস গ্রাউন্ড অলসো। এই জায়গাটা, এবং ভারতবর্ষের একটা পুনর্গঠন না হওয়া পর্যন্ত ভারতের শান্তি, আগেই বলেছি। এবং একটা জিনিস বললাম, যে টু সেটস অফ পাওয়ার ইজ দে আর ফাইটিং উইথ ইচ আদার, এগেনস্ট ইচ আদার। একটা গ্রুপ চাইছে, এবং সেই গ্রুপটা যে শক্তি বিন্যাসটা আছে, সেটা, সেই শক্তিগুলো ভারতবর্ষের মধ্যেও আছে, এই শিকুমাকু কঙ্গোগুলো, আর তাদের মাস্টাররা, বিদেশি শক্তিগুলো,
এদের সমন্বয় নিজেদের স্বার্থে চাইছে এই দেশটাকে আরও দুর্বল করা, আরও টুকরো টুকরো করে ভাগবাটা করে এনজয় করা, পাওয়ার এনজয় করা, সম্পদটাকে এনজয় করা। আর একটা গ্রুপ তার বিরুদ্ধে চলছে, যেটা একদম দেশকে আবার পুনরুদ্ধার করা, একদম ফিজিক্যালি, পলিটিক্যালি, কালচারালি আবার ভারতবর্ষকে পুনরুদ্ধার করা, নিউ একদম রিকনস্ট্রাকশন অফ ভারতবর্ষ। অখণ্ড ভারতের দিকে না এগোতে পারলে, নেতাজির স্বপ্নকে সার্থক না করার চেষ্টা করলে বা না করলে ভারতীয় উপমহাদেশে শান্তি ফিরে আসবে না। নেতাজি ভারতবর্ষ থেকে বেরিয়ে গেছিলেন 1941-এর 12 কি 13ই জানুয়ারি একটা সময়, একটা স্বপ্ন নিয়ে, অখণ্ড ভারতের পূর্ণ স্বাধীনতা। 45-এ যুদ্ধের, বিশ্বযুদ্ধের শেষে উনি যখন দেখলেন এটা সম্ভব হচ্ছে না এবং ভারতবর্ষের ভেতরের শক্তিগুলো চাইছে দেশকে ভাঙতে, ইংরেজদের সঙ্গে বোঝাপড়া করে, যদিও ব্রিটিশকে চলে যেতে হবে, সেই প্রেক্ষাপটে তার পক্ষে পর্দার পেছনে যাওয়া ছাড়া কোনো পথ ছিল না। এবং নেতাজির যে স্বপ্ন, মহাকালের স্বপ্ন, একই। এই স্বপ্নে আমাদের একটা কর্তব্য আছে। এই কর্তব্য যদি এই মহাকালের এই মহান কাজে, নতুন ভারতবর্ষ পুনর্গঠনে যদি আমরা সাহায্য অ্যাক্টিভলি নাও করতে পারি, অন্তত একটা জিনিস লক্ষ্য রাখবেন যে শত্রুদের দ্বারা ব্যবহৃত হবেন না। ডোন্ট বি মিসইউজড বাই দ্য এনিমিজ। এই শিকুমাকু কঙ্গুদের দ্বারা মিসইউজড হবেন না। এরা দেশকে আরও দুর্বল করতে চায়, আরও খণ্ড বিখণ্ড করতে চায়। জাস্ট জাস্ট একদম দাঁড়িয়ে থাকা, খুব উইথ পেশেন্স অ্যান্ড উইথ কারেজ দাঁড়িয়ে থাকা। একটা বিশ্বের যে ইকুয়েশনসগুলো এখন চেঞ্জ হচ্ছে, বিভিন্ন শক্তির মধ্যে, দ্বন্দ্বের মধ্যে যে ওয়ার্ল্ড ইকুয়েশনসগুলো চেঞ্জ হচ্ছে, এই ওয়ার্ল্ড ইকুয়েশন চেঞ্জের মধ্যে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে যে ঘটনাগুলো ঘটবে ভারতবর্ষে, তাতেই নতুন ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ তৈরি হবে। এই যে এইটা আমরা যদি মিসইউজড হই, আমরা যদি এই শিকুমাকু কঙ্গু, এই যে সমস্ত যারা দেশকে আরও ভাঙতে চায়, একসময় ভেঙেছে এবং আরও ভাঙতে চায়, তাদের যদি আমরা প্যাসিভলি এজেন্ট হয়ে যাই বা অ্যাক্টিভলি এজেন্ট হয়ে যাই, যদি আমরা মিসইউজড হই, যদি ভুল করি, তাহলে কিন্তু এই স্বপ্ন পূরণ আরও দেরি হয়ে যাবে, তাতে রক্তক্ষয় আরও বেশি হবে এবং আমাদের দুর্ভাগ্যের যে সময়টা, পিরিয়ডটা আরও দীর্ঘায়িত হবে। একদম এটা ডেস্টিনি যে ভারতবর্ষের পুনর্গঠন ছাড়া, জিওফিজিক্যালি এবং পলিটিক্যালি রিকনস্ট্রাক্টেড না, অখণ্ড ভারত না হওয়া পর্যন্ত দক্ষিণ এশিয়ার মানুষের কোনো শান্তি নেই, কোনো মুক্তি নেই। এটা হতেই হবে। এবং এতে যদি আমরা অ্যাক্টিভলি অংশগ্রহণ নাও করতে পারি, অন্তত একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই শিকুমাকু কঙ্গু এবং তাদের ফরেন মাস্টারদের, যেমন না আপনারা কনসাসলি বা আনকনসাসলি, সচেতনভাবে বা অবচেতন মনে, যেমন না কোনোভাবেই তাদের দ্বারা আপনারা ব্যবহৃত হয়ে যান। এই বলে আজকের বক্তব্য রাখছি আমি। শুভরাত্রি। এবং আজকের এই শপথটাই হচ্ছে আজকের দিনের শপথ, অখণ্ড ভারত গড়ার শপথ। অন্তত একটা জিনিস আমরা শ্যামবাজারে যখন আমাদের প্রসেশন, সেখানে বিগিনিং থেকে শেষ আমরা রাসবেরির ছবিটা রাখতে পেরেছিলাম। রাসবেরির স্ট্যাচুতে গভর্নর হাউসের পূর্ব দিকে আজকে মালা পড়েনি, ফুল পড়েনি, অন্তত সেই লজ্জাটা কিছুটা লাঘব হয়েছে। আমি জানি না সারাদিনে বাংলাদেশের, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে রাসবিহারী, নেতাজি বা আজাদ হিন্দ মনুমেন্টে এই স্মরণে কোনো শ্রদ্ধা কোথায় কী হয়েছে, নিশ্চয়ই কিছু কিছু জায়গায় হয়েছে। এবার ফেসবুক থেকে দেখছি, আমি অন্তত ফলো করেছে দেখলাম ফরওয়ার্ড ব্লক, যদিও এই ফরওয়ার্ড ব্লক হচ্ছে সুভাষচন্দ্রের তৈরি করা ফরওয়ার্ডের একটা ভগ্নাংশ। আর দেখলাম বিজেপির তরফ থেকে কিছু কিছু প্রোগ্রাম হয়েছে। দুর্ভাগ্য, ওই শিকুমাকু কঙ্গুদের কাছ থেকে আমরা
কোনো ভালো কিছু পাইনি, দেখতে পাইনি আমি। কারণ ওদের কাছে ওরা ইলেকশনের ভোটের প্রয়োজনে ওরা নেতাজির বা সুভাষচন্দ্রের প্রশংসা করতে পারে, কিন্তু মনে প্রাণে মনে রাখবেন এই শিকুমাকু কঙ্গুরা কোনোভাবেই নেতাজির ভক্ত হতে পারে না। নেতাজিকে আদর্শ বলে কখনোই মনে প্রাণে ওরা মনে করে না, কারণ ওরা মনে প্রাণে মনে করে নেতাজির আদর্শ পূরণ মানে, নেতাজির পথে এগোনো মানে হচ্ছে ওদের ক্ষতি, ওদের ধান্দাবাজির ক্ষতি। এটা মনে রাখবেন। শুভরাত্রি।